আচ্ছা, এই ভিডিওতে আমরা সলিউশন করার চেষ্টা করব জাহাঙ্গীরনগর 2019-20 সেশনের কোশ্চেনটা, ঠিক আছে? তো এখানে অলরেডি তুমি দেখতেছো তোমার কোশ্চেনগুলো আমি এখানে তোলার চেষ্টা করছি। এটা হচ্ছে আমরা সলভ করবো হচ্ছে এই ইউনিটের ম্যাথ পার্টটা মেইনলি সলভ করব। তো তুমি যদি দেখো এখানে প্রশ্নগুলো দেখতে একটু ছোট লাগতেছে, কারণ হচ্ছে এটা বড় করার কোনো সিস্টেম নাই। এটা আমি যে পিডিএফটা পাইছিলাম ওইটাই জাস্ট স্ক্যান করা পিডিএফটাই তোমাকে সলিউশন আকারে মানে প্রিন্ট করে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো এই জন্য জিনিসগুলো বড় করার আসলে নাই ওই নাই। তোমাকে যদি উপর থেকে দেখাইতে চাই তাহলে হয়তো একটু বড় হইতে পারে। তো আমরা মেইনলি ম্যাথের পার্টটা সলভ করবো ম্যাথের বই থেকে, এই যে এখান থেকে, ঠিক আছে? ম্যাথ শুরু হচ্ছে কত 59 নাম্বার থেকে। আমি প্রশ্নগুলো বলে দিব, তাইলে তোমাদের ধরতে কিন্তু কি হবে, সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, 59 নাম্বার থেকে আমরা স্টার্ট করব। 59 নাম্বার প্রশ্ন আমাদের সবার কাছে আশা করি জাহাঙ্গীরনগরের কোশ্চেন ব্যাংক আছে। আমি বারবার বলতেছি এটা হচ্ছে 2019-20 সেশনের। আর কোন ইউনিট? এটা হচ্ছে এ ইউনিট। এ ইউনিটের কয় নাম্বার সেট আমরা সলভ করতেছি? এ নাম্বার সেট, ঠিক আছে? তুমি যদি যে কোনো বই নাও 2019-20 এ ইউনিটের প্রশ্ন সেট এ খুলো, তাইলে তুমি এই প্রশ্নগুলো মিল পাই যাবে, ওকে? আচ্ছা, তো আমরা 59 নাম্বার থেকে স্টার্ট করতেছি। আমরা সলভ করবো হচ্ছে ম্যাথের পার্টটা। তো তোমাকে 59 নাম্বার ম্যাথে বলতেছে 3, 4, 5 এই তিনটা সংখ্যার গড় ব্যবধান কত? 3, 4, 5 এই তিনটা সংখ্যা দেওয়া আছে, এদের গড় ব্যবধান। আচ্ছা, গড় ব্যবধান নির্ণয় করার সিস্টেমটা আমি তোমাকে বলি। প্রথমে তোমাকে গড় বের করতে হবে। কি করতে হবে? গড় বের করতে হবে। 3, 4, 5 এদের যদি তুমি গড় নাও তাহলে কি হবে? 3 + 4 + 5 ডিভাইডেড বাই কত? কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা। তাই আমরা কয় দিয়ে ভাগ করছি? 3 দিয়ে। তাহলে 3, 4, 5 এদের গড় আসতেছে কত? 5 আর 3 যোগ করলে 8, 8 আর 4 যোগ করলে 12, 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত আসে? 4। তাহলে এদের গড় আসতেছে কত? 4। আচ্ছা, এখন আমাকে প্রশ্নে গড় বের করতে বলে না, প্রশ্নে বের করতে বলছে গড় ব্যবধান। কি বের করতে বলছে? গড় ব্যবধান। আচ্ছা, গড় ব্যবধান কেমনে বের করে? এটার মানে হচ্ছে গড়ের সাথে আমরা ব্যবধান নিব। যেমন আমাদের এখানে 4, এই 4 এর সাথে আমরা 3 এর যদি ব্যবধান নেই কত আসে? 1। ব্যবধান সবসময় পজিটিভ হয়, খেয়াল করো। ব্যবধান সবসময় কি হবে? পজিটিভ। এই 4 এর সাথে যদি এই 4 এর আমরা ব্যবধান বের করি কত আসবে? 0। এই 4 এর সাথে যদি 5 এর ব্যবধান বের করি কত আসবে? 1। আর নিচে হবে কি? কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা। তাহলে আমাদের এখানে কত আসতেছে? 2 ডিভাইডেড বাই কত? 3। বুঝতে পারছো? এটাই হচ্ছে কি গড় ব্যবধান। আমি তোমাকে আবার একটু বোঝানোর চেষ্টা করি। গড় ব্যবধান হইতেছে গড়ের সাথে ব্যবধান। তাহলে আমাদের প্রথমে 3, 4, 5 এই তিনটা সংখ্যা দেওয়া ছিল, এদের গড় বের করলাম। গড় বের করছে কত আসছে? 4। এখন প্রশ্নে আমাকে গড় বের করতে বলে নাই, গড় ব্যবধান বের করতে বলছে। তার মানে এই গড়ের সাথে আমরা কি করব? ব্যবধান নিব। 4 এর সাথে ব্যবধান নিলে কত আসে? 1। 4 এর সাথে 4 এর ব্যবধান কত আসে? 0। 4 এর সাথে 5 এর ব্যবধান কত? 1। ডিভাইডেড বাই টোটাল কয়টা সংখ্যা আছে? 3টা। তাহলে 1 + 1 কত? 2। 2 ডিভাইডেড বাই 3। এটা আমাদের কয় নাম্বার অপশন আছে? সি নাম্বার অপশনে আছে। 60 নাম্বার প্রশ্নে আমাকে বলা হয়েছে একটা ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত? ঠিক আছে, একটা ছক্কাকে যদি তুমি নিক্ষেপ করো, কয়টা অপশন আসতে পারে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। তো আমাকে প্রশ্নে বলা হয়েছে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা। তো 1 থেকে 6 এর মধ্যে মৌলিক কে কে আছে? 2, 3 এবং 5 এই তিনটা সংখ্যা হচ্ছে কি মৌলিক। তাহলে আমাদের সম্ভাবনা বের করার যে প্রবাবিলিটি বের করার একদম বেসিক যে সূত্রটা ছিল, বেসিক সূত্রটা কি ছিল? অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল, ঠিক আছে? অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল। আমরা দেখতেছি মৌলিকের অনুকূলে কয়টা আছে? 3টা। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে কত? 3। আর মোট ফলাফল কয়টা আছে? দেখো তো 1, 2, 3, 4, 5, 6। তাহলে টোটাল কয়টা ফলাফল আছে? 6টা। 3 আর 6 কাটাকাটি করলে কত আসে? হাফ। তার মানে সম্ভাবনা হচ্ছে কত? হাফ। কিসের সম্ভাবনা? মৌলিক হওয়ার সম্ভাবনা। সম্ভাবনার সূত্র কি? অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। আমাদেরকে কিসের শর্ত দেওয়া আছে? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার অনুকূলে কয়টা আছে? 3টা। টোটাল আছে কয়টা? 6টা। 3 ভাগ 6 কত আসতেছে? হাফ। আচ্ছা, 61 নাম্বার প্রশ্নে আমাকে বলা হয়েছে x এর সাপেক্ষে 2x e⁻x², এটা যোগজ বের করতে। যোগজ মানে কি? আমরা সবাই জানি ইন্টিগ্রেশন করা। 2x e⁻x², এটাকে কি করতে বলছে? ইন্টিগ্রেশন করতে বলছে। তো এটাকে ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করার সময় দুইটা রাশি থাকলে আমরা একটা সিস্টেম জানি যে কি করা লাগে? z ধরা লাগে। আমরা z ধরার সময় খেয়াল করব এমন একটা রাশিকে z ধরবো যেন ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে অপর রাশিটা চলে আসে। যেমন এখানে দুইটা রাশি আছে, একটা হচ্ছে x² আর একটা হচ্ছে 2x। কাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? আমরা জানি যে x² কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? 2x। তাহলে আমরা x²টাকে কি করলাম? z ধরলাম। এখন x² কে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? 2x। আর z কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো dz/dx। তাহলে দেখো 2x dx এর মানটা কি দাঁড়াইতেছে? dz। 2x dx এর মানটা কি দাঁড়াচ্ছে? dz। তাহলে আমরা এই 2x আর dx এটাকে আমরা কি লিখতে পারি? dz। আর e⁻x² এটাকে আমরা লিখতে পারি e⁻z। ওকে, এখন নরমাল ইন্টিগ্রেশন e⁻z কে যদি আমরা ইন্টিগ্রেশন করি অবশ্যই আমরা কি পাবো? e⁻z। ইন্টিগ্রেশন শেষ। এবার z এর মানটা তুমি বসাই দাও। z এর মানটা কি ছিল? x²। তাহলে আমাদের आंसर আসছে e⁻x²। e⁻x² আমাদের অপশনে ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল e⁻x² + c, কারণ আমরা জানি যে ইন্টিগ্রেশনের শেষে একটা কি যোগ করা লাগে? ধ্রুবক যোগ করা লাগে, ঠিক আছে? আচ্ছা, 62 নাম্বারও একটা ইন্টিগ্রেশনের প্রবলেম। তোমাকে কি বলা হয়েছে দেখো,
ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এখানে একটা লিমিটও দেওয়া আছে। তো সেম কাজ এখানে আমার কি করতে হবে, দুইটা রাশি আছে, একটা হচ্ছে tan ইনভার্স x আর একটা হচ্ছে 1 প্লাস x স্কয়ার। তোমার দেখা লাগবে যে কাকে z ধরলে কি আসে, মানে কাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে। আমরা জানি যে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা tan ইনভার্স x টাকে z ধরলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার পাবো, আর ওই পাশে পাবো dz বাই dx। আমি কি করলাম, এই dx টাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে 1 বাই x স্কয়ার dx সমান সমান হইতেছে কি dz, 1 বাই x স্কয়ার dx, এই যে এই পুরো পার্টটা হচ্ছে কি dz, আর tan ইনভার্স x টাকে আমরা কি ধরছি z। এখন আমরা যদি z কি ইন্টিগ্রেশন করি, আমরা সবাই জানি z কি ইন্টিগ্রেশন করলে কি হবে, z স্কয়ার বাই 2। কেমনে, এখানে z এর পাওয়ার আছে কত 1, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনের সূত্র ছিল x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, মানে কি হবে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 2 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের ইন্টিগ্রেশন করার পরে আনসারটা আসতেছে z স্কয়ার বাই 2। এখন আমরা z কাকে ধরছিলাম, z এর মানটা বসাবো। z ধরছি আমরা tan ইনভার্স x কে, কাকে tan ইনভার্স x কে, তার উপর একটা স্কয়ার দিলাম, নিচে একটা কি দিলাম 2, তাহলে tan ইনভার্স x হোল স্কয়ার ডিভাইডেড বাই কত আসতেছে 2। আচ্ছা ইন্টিগ্রেশন শেষ, এখন আমাকে লিমিট যেটা বসাইতে বলছে ওই লিমিটটা আমরা বসাবো। কার মধ্যে লিমিট বসাবো, tan ইনভার্স x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, এটার মধ্যে আমরা লিমিট বসাবো কত কত 0 আর 1। তো 1 বসাইলাম, প্রথমে আমরা কত বসাইলাম tan ইনভার্স 1, ঠিক আছে, আর 0 বসাইলে tan ইনভার্স 0 কি হয়ে যাবে 0, বুঝতে পারছো। তো 0 কে যদি 2 দিয়ে ভাগ করি তাও কি আসবে 0। আচ্ছা tan ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 4, পাই বাই 4 কে যদি স্কয়ার করি, আমরা সবাই জানি পাই বাই 4 কে স্কয়ার করলে কি আসে পাই বাই কত 16। এখানে নিচে একটা 2 দিয়ে ভাগ করা আছে, তাহলে এখানে একটা নিচে 2 থাকবে, 16 দুগুণা কত আসে 32, তাহলে এখানে আসতেছে পাই স্কয়ার ডিভাইডেড বাই কত 32। বুঝতে পারছো আনসারটা কত আসতেছে, পাই স্কয়ার বাই 32। আমি তোমাকে আবার একটু বলি, এখানে tan ইনভার্স x ছিল 1 প্লাস x স্কয়ার ছিল, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার আসে, তাই এটাকে আমরা z ধরছি, ইন্টিগ্রেশন করছি z স্কয়ার বাই 2 আসছে, পরে z এর মান বসাইছি, এরপরে লিমিট বসাইছি tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর মান হচ্ছে পাই বাই 4, তার উপর একটা স্কয়ার করার কারণে পাই বাই 16 আসছে, পাই স্কয়ার বাই 16। এরপরে নিচে যে দুইটা ছিল ওই দুইটা গুণ হয়ে 16 দুগুণা কত হয়ে গেছে 32। ওকে, আশা করি ক্লিয়ার। 63 নাম্বার প্রশ্নে তোমাকে কি বলা হয়েছে, ddx অফ cos রুট ওভার x, ঠিক আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো এখানে এটা দেখতে কিসের মতো, এটা দেখতে cos x এর মতো। cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি অবশ্যই কি পাবো sin x, cos x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় sin x। এখন প্রশ্ন হচ্ছে আমি কাকে x ধরছি, আমরা ধরছি হচ্ছে রুট ওভার x কে x ধরছি, রুট ওভার x কে যদি ডিফারেন্সিয়েশন করি কি পাওয়া যায় 1 বাই 2 রুট x, ওইটার সাথে আমরা কি করে দিব গুণ। এটাই ছিল ডিফারেন্সিয়েশনের চেইন রুল, মানে যেই জিনিসটাকে x মনে করব তাকে আবার ডিফারেন্সিয়েশন করে কি করা লাগবে গুণ, সোজা হিসাব। cos কে ডিফারেন্সিয়েশন করে মাইনাস সাইন, রুট x কে x মনে করছি 1 বাই 2 রুট x। ওকে, তাহলে আমাদের আনসারটা আসতেছে কত, এই যে মাইনাস সাইন রুট ওভার x ডিভাইডেড বাই 2 রুট x। ওকে, এটা ছিল 63 নাম্বার। দেন আমরা 64 নাম্বার প্রশ্নের দিকে একটু তাকাই। কি বলছে যে একটা সভা প্রত্যেকের সাথে করমর্দন করলো, ঠিক আছে, করমর্দনের সংখ্যা যদি 66 হয় তাহলে সবাই কতজন লোক উপস্থিত ছিল। ওকে, আচ্ছা তো আমাদের এখন করমর্দনের অঙ্কটা আমরা করার জন্য একটু দেখো, আমরা একটা জিনিস বলি, আমরা জানি যে হ্যান্ডশেক করতে হইলে কয়জন মানুষ লাগে, নিম্নে কয়জন মানুষ লাগবে 2 জন, ঠিক আছে, আর আমাদের এখানে টোটাল মানুষ আছে কয়জন, ওইটা তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে, প্রশ্ন বলছে যে কয়জন লোক উপস্থিত ছিল। তো আমি ধরে নিলাম মানুষ উপস্থিত আছে কয়জন, n জন, আর হ্যান্ডশেক করতে কয়জন লাগে 2 জন, তাহলে nc2 সংখ্যক কি হবে হ্যান্ডশেক। আর ওরা বলে দিছে করমর্দন সংখ্যা কয়টা, মানে হ্যান্ডশেক সংখ্যা কয়টা 66টা, তাহলে আমরা nc2 সমান সমান কি লিখতে পারবো 66। ব্যাপারটা কি বুঝতে পারছো, আমি আবার তোমাকে একটু বোঝাই। প্রশ্নে তোমাকে বলছে একটা সবাই প্রত্যেকের সাথে করমর্দন করলো, করমর্দনের সংখ্যা কত 66টা, কয়জন লোক উপস্থিত ছিল, আমরা ধরে নিলাম কয়জন লোক উপস্থিত n সংখ্যক, আর হ্যান্ডশেক করার জন্য কয়জন মানুষ লাগে 2 জন, ঠিক আছে। তাহলে এই n সংখ্যক মানুষ যদি 2 জন করে হ্যান্ডশেক করে কতগুলো হ্যান্ডশেক হবে nc2, এটা আমরা কম্বিনেশনে পড়ে আসছি, ঠিক আছে। আচ্ছা nc2 কে কি লেখা যায় n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত n - 2 ফ্যাক্টোরিয়াল, আর এই পাশে আছে কত 66। এটা কি কোন সূত্র ইউজ করে লিখছি, এনসিআর এর সূত্রটা। এনসিআর এর সূত্রটা কি ছিল, n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল। যদি তোমরা ভুলে যাও এই সূত্রটা 2-3 বার লিখে নাও, কারণ এটা অনেকবার আসবে। এনসিআর এর সূত্রটা কি n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল। তাহলে nc2 টাকে কি লেখা যাবে n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল n - 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা n কে কি লেখা যায় বলো তো, n - 1 n - 2, এটাকে আমি n - 2 পর্যন্ত কেন নিছি, যেন এটার সাথে এটা কি হবে কাটা। 2 ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ভাঙি কি পাবো 2, আর এই পাশে আছে কত 66, তাহলে এখানে আসতেছে n স্কয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 2টাকে পাশে নিয়ে গেলে কত হয়ে যাবে 132, কত হবে 132।
32। ওকে, তাহলে আমাদের এখানে আসতেছে কত n স্কয়ার মাইনাস n মাইনাস 132 ইজ ইকুয়াল টু কত 0। এটাকে যদি আমরা মিডল টার্ম করি 132 কিসে কিসে গুণ করলে আসে বলো তো 11 আর 12 গুণ করলে কত আসে 132। তার মানে এখানে কি হবে n স্কয়ার মাইনাস 12n প্লাস 11n মাইনাস 132 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখানে n একটা কমন নিলে n মাইনাস 12 আসে, এখানে একটা 11 কমন নিলে n মাইনাস 12 আসে, ঠিক আছে। তার মানে n এর সমাধান করলে n এর একটা মান আসবে 12 আর একটা মান আসবে কত মাইনাস 11। তার মানে কখনোই মানুষ সংখ্যা নেগেটিভ হইতে পারে না, আনসারটা হচ্ছে কত 12। তাহলে আমাদের আনসার কত 12। ওকে, তো এটা আমি একদম ক্যালকুলেটর ছাড়া করছি, যদি তোমাদের হাতে ক্যালকুলেটর থাকে তাহলে তোমরা ইজিলি এটা করতে পারো। তোমার যে অপশনগুলো আছে, প্রথম অপশনটা আছে 11, তুমি কি করবা 11 C2 ইউজ করবা, ইউজ করে দেখতেছো কয়টা হ্যান্ডশেক পাবা 55টা, কিন্তু আমাকে প্রশ্ন নিতে বলছে 66টা, তুমি আরো সহজে করতে পারবা 12টা নিয়ে দেখো 12 C2 কত আসতেছে 66, তুমি ডিরেক্টলি বুঝে যাবা যে আনসার 12। তুমি যদি অন্য অপশনগুলো টেস্ট করে দেখো 24 অপশনে আছে, 24 জন মানুষ হ্যান্ডশেক করলে কয়টা হ্যান্ডশেক হবে 276টা। তুমি এইভাবে অপশন টেস্ট করেও করতে পারো, আমি তোমাকে একদম বেসিক ওয়েটা দেখাইছি, আর সহজে করতে হলে ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। আচ্ছা, তারপরে 65 নাম্বার প্রশ্ন তোমাকে বলা হয়েছে y সমান সমান কি আছে, y সমান সমান tan ইনভার্স 2x, y সমান সমান tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, সরি 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে। তোমাকে কি বের করতে বলছে dy বাই dx বের করতে বলছে, মানে কি y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে, ঠিক আছে। তো প্রথমত এটা একটা সূত্র, এটা একটা কিসের সূত্র, এটা একটা 2 tan ইনভার্স x এর সূত্র, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্টলি লিখতে পারি y সমান সমান 2 tan ইনভার্স x, y সমান সমান tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার কে কি লেখা যাবে y সমান সমান 2 tan ইনভার্স x, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে x এর সাপেক্ষে। 2 tan ইনভার্স x কে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে যাই 2টা বের হয়ে যাবে, tan ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েশন করি কি পাবো 1 বাই 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে। 2 tan ইনভার্স x কে আমরা কি করতেছি ডিফারেন্সিয়েশন করতেছি, 2টা কি হয়ে যাবে বের হয়ে যাবে, tan ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েশন করি কি পাওয়া যায় 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমাদের आंसर কোনটা হবে 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। আচ্ছা, 66 নাম্বার প্রশ্নে আমাকে কি বলা হয়েছে যে 3x মাইনাস 5y প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0। এই সরলরেখার কি বের করতে বলছে ঢাল। তো সরলরেখার ঢাল বের করতে বললে তুমি সব সময় এই ফরম্যাটে নিয়ে যাওয়া y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এটা কিন্তু জাহাঙ্গীরনগরে খুব মানে বারবার আসে, ঢাল বের করো সরলরেখার, ঠিক আছে। তো তোমাকে ঢাল বের করতে বললে তুমি সরলরেখাটাকে কি ফরম্যাটে নিবা y ইজ ইকুয়াল টু mx প্লাস c। তাহলে এই মাইনাস 5y টাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস 5y সমান সমান কি দাঁড়ায় 3x প্লাস কত 1। এখন তো আমার y রাখা লাগবে, তার মানে এই 5টাকে কি করতে হবে ওই পাশে নিয়ে যেতে হবে, তাহলে y সমান সমান কি দাঁড়ায় 3/5 ইনটু x প্লাস 1/5। এটা নিয়ে আশা করি কোনো সমস্যা নাই। তাহলে দেখো এটা কিন্তু এখন এই ফরম্যাটে চলে আসছে, তুমি যদি মিলাও এখানে m এর জায়গায় কত আছে 3/5, তার মানে আমরা বলতে পারি ঢালটা হচ্ছে কত 3/5, ঠিক আছে। এই যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এখানে m এর পরিচয় হচ্ছে ঢাল আর c হচ্ছে y অক্ষের ছেদক, c কি y অক্ষের ছেদক, ঠিক আছে। তাহলে আমাদের ঢাল বের করতে বলছে, ঢাল হচ্ছে কত 3/5, কয় নাম্বার অপশন আছে ডি নাম্বার, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাকে 67 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 3x মাইনাস 2y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, সরলরেখার x অক্ষের খণ্ডিতাংশ কত। একটা সরলরেখা দেওয়া আছে, এই প্রশ্নটাও কিন্তু খুব কমন, 3x মাইনাস 2y প্লাস 6 ইজ ইকুয়াল টু কত 0। ওকে, এই সরলরেখার কি বের করতে বলছে x অক্ষের খণ্ডিতাংশ। x অক্ষের খণ্ডিতাংশ বের করতে হইলে আমরা এই ফরম্যাট ইউজ করি, x বাই a y বাই b সমান সমান কত 1। খেয়াল করো এর আগে যেটা করছিলাম ওটা ছিল y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এটা কখন ইউজ করব যখন আমাকে ঢাল বের করতে বলবে, আর এটা কখন ইউজ করব যখন আমাকে x অক্ষ অথবা y অক্ষের খণ্ডিতাংশ বের করতে বলবে, ঠিক আছে। তো আমরা এই ফরম্যাটে নিতে হইলে 6টাকে কি করতে হবে ওই পাশে নিতে হবে, তাহলে এখানে কি দাঁড়ায় 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু কত -6। -6টাকে আমরা এই পাশে নিয়ে আসবো, কারণ এই সাইডটাকে কি করতে হবে 1, ফরম্যাটের সাথে মিলাইতে হলে এই সাইডে কি করতে হবে 1। তাহলে আমরা -6টাকে এই পাশে নিয়ে আসলাম, 3x বাই কি দাঁড়ায় -6। তারপরে এই -2yটাকে আমি কি করলাম প্লাস বানিয়ে দিলাম, প্লাস বানিয়ে দিয়ে মাইনাসটাকে উপরে দিলাম। কারো কি কোনো লস আছে না, আশা করি কারো কোনো লস নাই। আর নিচে কত আছে -6। এখন আমি যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে কি কি আসে দেখো তো, 3 আর 6 কাটলে কত আসে 2, 2 আর 6 কাটাকাটি করলে কত আসে 3। এখানে মাইনাস আর মাইনাসও কি হয় কাটা, তাইলে এখানে নিচে কি দাঁড়াইতেছে -2, তার মানে x অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে কত -2। ওকে, তো আমাকে বের করতে বলছে x অক্ষের খণ্ডিতাংশ কত -2, ঠিক আছে। আর যদি জিজ্ঞেস করতো y অক্ষের খণ্ডিতাংশ কত, তাহলে তুমি ডাইরেক্টলি বলে দিতে কত 3। ব্যাপারটা কি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটা ট্রেস বের করতে বলছে। কি বের করতে বলছে ট্রেস। আমি একটু ম্যাট্রিক্সটা লিখি, 1 3 1 4 4 4 3 1 3,
ম্যাট্রিক্সের ট্রেস কেমনে বের করে এটা আমরা সবাই আশা করি জানি। এই যে মুখ্য কর্ণ আছে, এই মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার যোগফলটাকে কি বলে? ট্রেস। এখানে প্রথম ভুক্তি 1, এখানে 4, আর এখানে আছে কত? 3। তাহলে 1 + 4 + 3 এটাকে আমরা কি বলবো? ট্রেস। দ্যাট মিন্স ট্রেস কত আসতেছে? 8। কি বলতেছি? ম্যাট্রিক্সের ট্রেস মানে কি? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার যোগফলকে কি বলে? ট্রেস। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/t 2/2 বিটা -2 1 -5 বিটা + 4 ইজ ইকুয়াল টু কত বলতেছে? 0। তাহলে বিটার মান কত? ঠিক আছে, তার মানে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা হচ্ছে কত? 0। তাহলে তোমাকে বলছে বিটার মানটা কত হবে। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা গুণ করো। আমরা জানি নির্ণায়কের মান বের করতে হলে এইভাবে গুণ করব, উল্টাভাবে গুণ করব। উল্টাভাবে গুণ করার সময় একটা মাইনাস আছে, তাহলে এখানে কি দাঁড়ায়? বিটা -2 বিটা + 4। ঠিক আছে, উল্টাভাবে গুণ করলে আমরা দেখতেছি -5 আসে, কিন্তু একটা মাইনাস থাকার কারণে +5 হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যেতেছে? ডান দিকটা 0। এখানে কি আসতেছে? এখানে আসতেছে বিটা স্কয়ার -2 বিটা প্লাস আসতেছে 4 বিটা -8 + 5 ইজ ইকুয়াল টু কত? 0। দ্যাট মিন্স এখান থেকে আমরা পাইতেছি বিটা স্কয়ার +2 বিটা -3 ইজ ইকুয়াল টু কত? 0। এটাকে মিডল টার্ম করে সলভ করলে ইজিলি তুমি বিটার একটা মান পাবা কত? তুমি বিটার একটা মান পাবা হচ্ছে -3, আর একটা কত পাবা? 1। ঠিক আছে, কত কত পাবা? -3 আর 1। বিটা স্কয়ার +3 বিটা মাইনাস বিটা, হ্যাঁ ঠিক আছে, একটা পাবা -3 আর একটা পাবা 1। তো প্রশ্ন আমাকে বিটার মান বের করতে বলছে। বিটার মানটা হচ্ছে কত? ডি নাম্বারে আছে 1 অর -3। ঠিক আছে, আশা করি কারো কোনো সমস্যা নাই। একটু স্লো করে দেখতে পারো যদি ফাস্ট মনে হয়। চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, একটা লাইক দিবা। ঠিক আছে, তো 70 নম্বর প্রশ্নে আমাকে বলা হয়েছে একটা কণা 60 সেন্টিমিটার/সেকেন্ড² ত্বরণে চলে 11তম সেকেন্ডে কি করছে? 720 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। কণাটার আদিবেগ কত? তো দূরত্ব বের করার আমরা দুইটা সূত্র জানতাম, s = ut + ½ of at², আর একটা জানতাম sth মানে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, u + ½ * a * 2t - 1। সূত্র আমরা কয়টা জানি দূরত্ব বের করার? দুইটা। একটা হচ্ছে ut + ½ of at², আর একটা সূত্র কি জানি? u + ½ * a * 2t - 1। এটা হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র, আর এটা হচ্ছে টোটাল সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র। ঠিক আছে, তো আমাকে প্রশ্নে 11তম সেকেন্ড বলে দিছে। কয় সেকেন্ড বলছে? 11তম সেকেন্ড। তার মানে আমরা তম সেকেন্ডের সূত্রটা ইউজ করব। ঠিক আছে, তো 11তম সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে বলছে? 720। তার মানে আমরা STH এর জায়গায় কত বসাতে পারি? 720। ইউটা আমরা জানি না, বের করব ½ * a হইতেছে ত্বরণ আমাকে প্রশ্নে প্রোভাইড করছে 60। কতটুকু প্রোভাইড করছে? 60। আর 2 * t - 1 2 * t এর মান হচ্ছে কত? 11, কারণ আমরা কত তম সেকেন্ডে দূরত্ব বের করতেছি? 11তম সেকেন্ডে। তাহলে এখানে আসতেছে কত? 720। এই পাশে আছে ইউ। এখানে যদি আমরা কাটাকাটি করি, এটা আসতেছে কত? 30। 11 দুগুণা কত হয়? 22। 22 থেকে যদি 1 চলে যায় তাহলে থাকবে হচ্ছে কত? 21। 21 এর সাথে যদি আমরা 30 গুণ করি তাহলে আসতেছে কত? 3 × 21 কত? 63। তাহলে ইউ এর মানটা আসতেছে 720 থেকে যদি 630 চলে যায় কত আসে? 90। ঠিক আছে, তার মানে আমাদের আদিবেগটা হচ্ছে কত? 90 সেন্টিমিটার/সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা তারপরে তোমাকে কি বলেছে? x³ + px + q = 0। এই সমীকরণের মূলগুলো যদি a b c হয় তাহলে a² + b² + c² সমান কত? এই সমীকরণের কয়টা মূল বলতেছে? 3টা মূল। ওকে, আচ্ছা এই সমীকরণের মূলগুলো কত কত বলতেছে? a b c। ত্রিঘাত সমীকরণে কয়টা মূল থাকে? 3টা। মূলগুলো কত কত? a b c। তো প্রথমত আমরা এখান থেকে 3টা কন্ডিশন বানাইতে পারি। কয়টা কন্ডিশন? 3টা কন্ডিশন। প্রথম কন্ডিশনটা কি? মূলগুলোর যোগফল a + b + c। মূলগুলোর যোগফলটা কি ছিল বলতো? মূলগুলোর যোগফল বের করার সূত্র ছিল -b / a। আচ্ছা তোমরা -b/a দিলে এখন চিনবা না, এইভাবে ছিল ax³ + bx² + cx + d = 0। এখন তোমরা চিনবা। ঠিক আছে, মূলগুলোর যোগফল সমান সমান আমরা কি লিখতাম? -b / a, মানে x² এর সহগ / x³ এর সহগ দিয়ে একটা কি দিব? মাইনাস। এখন যদি আমরা তাকাই এখানে x² এর সহগ কিন্তু নাই, তার মানে কত? 0। আর x³ এর সহগ আছে কত? 1। তার মানে এটা কত আসতেছে? 0। ঠিক আছে, 2 নাম্বার কন্ডিশনটা ছিল দুইটা করে মূল নিয়ে গুণফল। ঠিক আছে, সরি দুইটা করে মূল নিয়ে গুণফল। দ্যাট মিন্স ab bc আর কত? ca। ঠিক আছে, এটা কত হবে? এটা সূত্রটা ছিল c/a, মানে x এর সহগ / x³ এর সহগ। এখানে x এর সহগ আছে p আর x³ এর সহগ আছে কত? 1। দ্যাট মিন্স এখানে কত আসতেছে? p। আর 3 নাম্বার কন্ডিশনটা ছিল মূলগুলোর গুণফল। মূলগুলোর গুণফলটা ছিল d/a, সামনে একটা কি হবে? মাইনাস। তাহলে এখানে আসতেছে q আর a এর মান হচ্ছে কত? 1। ঠিক আছে,
ওকে, তাহলে আমরা তিনটা কন্ডিশন পাই গেছি। এখন ওরা কিসের মান বের করতে বলছে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা একটা ছোটবেলা আমরা সূত্র পড়ছিলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, এ প্লাস বি প্লাস সি এর মানটা আমরা 0 পাইছি, এ বি বিসি সি এ এটার মানটা আমরা মাত্র পাইছি কত? 2p। তাহলে এখানে কি দাঁড়াইতেছে? মাইনাস 2p। এটা কয় নাম্বার অপশন আছে? ডি নাম্বার অপশনে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 72 নাম্বার প্রশ্নে আমাকে কি বলাইছে? একটা ফাংশন দেওয়া আছে মডিউলাস অফ কত? x মাইনাস 3, ঠিক আছে। বললো যে এই ফাংশনটার রেঞ্জ কত? আচ্ছা, রেঞ্জ মানে কি বলতো? তোমরা যদি ডোমেইন রেঞ্জের সমস্যা থাকে, ভাইয়ের একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টটা অবশ্যই চেক করবা, ডোমেইন রেঞ্জে ফাংশনের প্লেলিস্টের মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা, রেঞ্জ মানে হচ্ছে আউটপুট। রেঞ্জ মানে কি? আউটপুট, ঠিক আছে। রেঞ্জ মানেটা হচ্ছে কি? আউটপুট। যেমন আমি যদি এখানে x এর মানটা 5 বসাই, তাহলে আমি আউটপুটে কত পাবো? 5 মাইনাস 3, দ্যাট মিন্স কত আসতেছে? 2। আউটপুটে কত পাবো? 2। আমি যদি এখানে -5 বসাই, তাহলে এখানে কি হবে বলতো? -5 মাইনাস 3 কত হবে? -8। -8টা মডিউলাসটা -8 কে কি করে ফেলবে? +8, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমি 13 বসাই, 13 বসাইলে কি হবে? 13 মাইনাস 3 কত? 10। আমি যদি -13 বসাই, তাহলে এখানে কি হবে বলতো? -13 মাইনাস 3 কত হবে? -16। মডিউলাসের কারণে কি হয়ে যাবে? +16। তার মানে দেখো, আমি যাই ইনপুট দিতেছি সবসময় আউটপুট গুলো কত আসতেছে? প্লাস, মানে কি? পজিটিভ। বলতে পারি নাকি পারি না? অবশ্যই পারি। আচ্ছা, এখন যদি আমরা চেক করে দেখি এটা সর্বনিম্ন মান কত হইতে পারে। এখন আমি যদি x এর মানটা 3 বসাই, তাহলে কত হয় বলতো? 3 মাইনাস 3, দ্যাট মিন্স কত আসতেছে? 0। তার মানে এটা সর্বনিম্ন মান কত হবে? 0। আর সর্বোচ্চ মান যে কোনো ইনফিনিটি পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে, তাই না? যদি আমরা 5 বসাই পাবো 2, 13 বসাইলাম 10 পাইলাম। আমি যদি 100 বসাই তাহলে কত পাবো? 97। 1000 বসাইলে 997। 1 কোটি বসাইতে পারি, কোনো সমস্যা নাই। তার মানে আমি যাই বসাবো সবসময় পজিটিভ পাবো। আর সর্বনিম্ন আমি কত পাবো? 0। সর্বনিম্ন আমি কত পাবো? 0। তাহলে এটাকে আমরা কিভাবে আউটপুটটা লিখতে পারি? 0 থেকে কত? ইনফিনিটি। আচ্ছা, 0-র সাথে আমরা থার্ড ব্র্যাকেট দেওয়ার কারণ কি? কারণ আমরা 0টাকেও পাবো, ঠিক আছে, 0 সমানটাও পাবো। আমরা যদি 0 না পাইতাম, তাহলে আমরা এখানে 0-র সাথে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতাম। আমরা যেহেতু 0 পাইতেছি, তার মানে এখানে আমরা কি দেওয়া লাগবে? থার্ড ব্র্যাকেট। আর ইনফিনিটির সাথে সবসময় কি দেওয়া লাগে? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমাদের আউটপুটটা কত আসতেছে? 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে। 0 থেকে ইনফিনিটি, বি নাম্বার অপশনে আছে। ওকে, আচ্ছা, তারপরে তোমাকে একটা রাশি দেওয়া আছে z সমান সমান দেওয়া আছে 8 প্লাস 3i। এটা কয় নাম্বার অফ প্রশ্ন? 73 নাম্বার প্রশ্ন। 73 নাম্বার প্রশ্নে কি বলাইছে? z সমান সমান 8 প্লাস 3i। তোমাকে বলছে z প্লাস z বার সমান সমান কত, ঠিক আছে। এখন আমরা তো z এর মান জানি 8 প্লাস 3i। তাহলে প্রশ্ন হলো z বার জিনিসটা কি? z বার হচ্ছে z এর অনুবন্ধী রাশি। অনুবন্ধী রাশি হয় কি? এটা যদি 8 প্লাস 3i হয়, 8 প্লাস 3 এর অনুবন্ধী রাশি অবশ্যই হবে 8 মাইনাস 3i। আর যদি 8 মাইনাস 3i বলে, তাহলে তার অনুবন্ধী রাশি হবে 8 প্লাস 3i। আচ্ছা, যদি আমরা এখন যোগ করি, 3i কাটা যাবে, 8 8 কত আসতেছে? 16। 8 8 কত আসবে? 16। আচ্ছা, তারপরে 74 নম্বর প্রশ্ন তোমাকে বলাইছে a এর কোন মানের জন্য, a এর কোন মানের জন্য তোমাকে একটা রাশি দেওয়া আছে। এই রাশির বিস্তৃতিতে কি বলছে? x কিউব এবং x টু দি পাওয়ার 4 এর সহগ কি হবে? সমান, ঠিক আছে। a প্লাস 2x হোল টু দি পাওয়ার কি দেওয়া আছে? 6। তোমাকে বললো যে a এর কোন মানের জন্য এটার বিস্তৃতিতে x কিউব আর x টু দি পাওয়ার 4 এর সহগ কি হবে? পরস্পর সমান, ঠিক আছে। প্রথমে আমরা কি করলাম? এটার r প্লাস 1 তম পদ বের করলাম, মানে সাধারণ পদ। সাধারণ পদ বের করার সূত্র ছিল n cr a টু দি পাওয়ার n মাইনাস r টু b টু দি পাওয়ার r, ঠিক আছে। এখানে n এর জায়গায় কত আছে? 6। তাহলে আমরা কি ইউজ করলাম? 6cr। আর প্রথম পদ কি আছে? a টু দি পাওয়ার n মাইনাস r আর 2x হোল টু দি পাওয়ার r। ওকে, এখন যদি আমরা ভালো করে তাকাই, এখানে x এর পাওয়ার কত আছে? r। কিন্তু আমাকে বলছে x টু দি পাওয়ার কত? 4 লাগবে, আর x টু দি পাওয়ার কত লাগবে? 3, ঠিক আছে। x টু দি পাওয়ার 4 এর সহগ, x টু দি পাওয়ার 3 এর সহগ। তার মানে আমরা যদি x এর পাওয়ার যদি 3 পাইতে হয়, তাহলে r এর মানটা কত বসাইতে হবে? 3। আমরা r এর মান একবার 3 বসাই, তাহলে কি আসে? 6c3 a টু দি পাওয়ার 6 মাইনাস 3 2x হোল টু দি পাওয়ার কত দাঁড়ায়? 3, ঠিক আছে। r এর মান আমরা একবার 4 বসাই, 4 বসাইলে কি হবে? 6c4 a টু দি পাওয়ার 6 মাইনাস 4 2x হোল টু দি পাওয়ার কি দাঁড়ায়? 4। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু অন্য কালি দিয়ে লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে। 6c3 এটা ক্যালকুলেটর দিয়ে তুমি মান বের করতে পারো। আবার তুমি ওই যে তোমাকে একটু আগে এনসিআর এর যে ফর্মুলা দেখাইছি, ওইটা দিয়ে তুমি ডাইরেক্টলি মান বের করতে পারো। ক্যালকুলেটর যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কত? 20, ঠিক আছে। 20 a টু দি পাওয়ার 6 মাইনাস 3 মানে কত আসে? a কিউব। আর 2 কে যদি কিউব করি কত আসবে বলো তো? 8। আর x কে কিউব করলে তো কত আসে? x কিউব, ঠিক আছে। এবার যদি আমরা 6c4 বের করি, তাহলে কত আসে? 6c4 কত আসতেছে? 15। a টু দি পাওয়ার 6 মাইনাস 4 কত আসবে? a স্কয়ার। 2 টু দি পাওয়ার 4 মানে কত বলো তো? 16। x টু দি পাওয়ার কত? 4। আচ্ছা, ওরা বলতেছে কি সহগগুলা সমান। সহগগুলা সমান মানে এই পার্ট আর এই পার্টটা কি হবে? সমান।
তাহলে আমরা লিখতে পারি 20 গুণ 8 মানে কত বলতো 160। 160 এর কিউব সমান সমান 15 গুণ 16, ঠিক আছে 15 গুণ 16, 15 গুণ 16 করলে কত আসে 240, ঠিক আছে 240 কি দাঁড়ায় a স্কয়ার। তো এখন আমাদেরকে আছে প্রশ্নে a এর মান চাইছে, তাহলে কাটাকাটি করলে 240 ভাগ কত আসতেছে 160, কত আসতেছে 3/2, তার মানে a এর মানটা কত আসে 3/2। ওকে, এর মানটা কত আসতেছে 3/2। আচ্ছা, তারপরে 75 নাম্বার প্রশ্নে তোমাকে কি বলছে, একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + 4y² কত 1। কি বের করতে বলছে, উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা বের করতে হলে তোমার প্রথমত a আর b এর মান জানা লাগবে। কিসের মান জানা লাগবে, a আর b। তো উপবৃত্তের সমীকরণের ফরম্যাটটা এরকম ছিল x² / a² y² / b² কত 1। তাহলে আমি এটাকে লিখতে পারি x² কত 1, ঠিক আছে না, যেহেতু নিচে কিছু নাই আমরা কি লিখতে পারবো 1। আর 4y² টাকে আমি কি লিখতে পারি y² ডিভাইডেড বাই কত 1/4, ঠিক আছে y² ডিভাইডেড বাই 1/4। কারণ এখানে y² এর সাথে কত আনা লাগবে 1, এই 4টাকে আমি কি করলাম নামাই দিলাম। দেখো নামাই দিলে কিন্তু উল্টাই দিলে আবার আগের জিনিসটা চলে আসে, ঠিক আছে ইজিক্যাল টু কত দাঁড়ায় 1। এখন যদি আমরা চেক করে দেখি a² সমান সমান কত দাঁড়ায় 1, আর b² এর জায়গায় কত আছে 1/4। দেখো তো বলো তো, দেখি বলো a বড় নাকি b বড়, অবশ্যই কি a বড়। a বড় হইলে উৎকেন্দ্রিকতা বের করার সূত্রটা ছিল √a² - b² ডিভাইডেড বাই কি a², ঠিক আছে জাস্ট আমরা মান বসে দিব। a² কত 1, b² কত 1/4, b² কত 1/4। তাহলে এখানে কি আসতেছে √1 থেকে 1/4 গেলে কত থাকে 3/4 গেল কাটা, তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা কত আসতেছে √3, ঠিক আছে। আমরা সূত্রটা এটা কেন ইউজ করছি, কারণ a > b, যদি b > a হইতো তাহলে সূত্রটা উল্টে যেত, তখন হতো b² - a² / b²। ওকে, আচ্ছা তারপরে 76 নাম্বার প্রশ্ন তোমায় কি বলাইছে, দেখো যে sin tan ইনভার্স হাফ প্লাস cot ইনভার্স কত 3, ঠিক আছে sin তার ভিতরে tan ইনভার্স আছে আর cot ইনভার্স আছে। আচ্ছা আমরা সাইনটাকে সাইনে রাখলাম, tan ইনভার্স হাফ কে রেখে দিলাম, cot ইনভার্স 3 কে আমরা কি লিখতে পারি, tan ইনভার্সে লিখলে কি লেখা লাগে 1/3, তাই না tan ইনভার্সে লিখলে কেমনে লিখবো 1/3, কারণ হচ্ছে cot ইনভার্স আর tan ইনভার্সের সম্পর্কটা হচ্ছে তার উল্টা, এটা ছিল ভূমি বাই লম্ব, এটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাইলে এখন যদি আমরা এখানে সূত্র ইউজ করতে যাই tan ইনভার্স x + tan ইনভার্স y, এই সূত্রটা আশা করি সবার মনে আছে, tan ইনভার্স x + tan ইনভার্স y, এই সূত্রটা কি ছিল tan ইনভার্স x + y 1 - কি ছিল xy। ওকে, তাহলে আমরা কি ইউজ করব x + y, দ্যাট মিন্স কত হাফ প্লাস কত 1/3, হাফ প্লাস 1/3, আর নিচে হবে কত 1 - হাফ ইনটু কত 1/3। ওকে, তাহলে এখানে কি দাঁড়াইতেছে sin tan ইনভার্স, উপরে যদি লসাগু করি কত আসবে 5/6, নিচে যদি লসাগু করি কত আসবে 5/6, ঠিক আছে 5/6 5/6 গেল কাটা। তাহলে এখানে কি দাঁড়াইতেছে sin তার ভিতর আছে tan ইনভার্স, আর এখানে দুটোটা কাটাকাটি যে কত হইতেছে 1, তাহলে আমাদের এখানে আসতেছে sin তার ভিতরে আছে tan ইনভার্স, তার ভিতরে আছে 1, tan ইনভার্স 1 কে আমরা বলতে পারি π/4, আর sin π/4 এর মান হচ্ছে কত 1/√2। ওকে, তাহলে আমাদের আনসারটা হচ্ছে কত 1/√2। ওকে, আশা করি বুঝতে পারছি। 77 নাম্বার প্রশ্নে তোমাকে দেওয়া আছে কত sin a = হাফ, cos b = 1/√3, তোমাকে মান বের করতে বলছে। আই গেস এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, কিসের মান বের করতে বলছে ওইটা তোমাকে কিন্তু দেওয়া নাই। হয়তো প্রশ্নটা এরকম ছিল sin a = হাফ, cos b = 1/√3 হইলে sin a + b এর মান বের করো, অথবা sin a - b এর মান বের করো, অথবা cos a + b এর মান বের করো, অথবা cos a - b এর মান বের করো, এরকম কিছু একটা তোমাকে বলবে, ঠিক আছে। তো sin a + b এর সূত্রটা কি ছিল বলো তো, sin a cos b cos a sin b। ওকে, তো sin এর মান আমাকে প্রশ্নে দিয়ে দিয়েছে হাফ, cos b এর মান আমাকে প্রশ্নে দেওয়া আছে 1/√3। এখন cos a এর মানটা কত, এটা কি আমরা বের করব। cos a আসলে কোন ত্রিভুজের জন্য, a ত্রিভুজের জন্য না, মানে a কোণ আছে এরকম একটা ত্রিভুজ, তাহলে আমরা a কোণ আছে এরকম একটা ত্রিভুজ আঁকি। এই ত্রিভুজের লম্ব হচ্ছে কত 1, অতিভুজ হচ্ছে কত 2, কারণ আমরা জানি যে sin মানে কি হয় লম্ব বাই অতিভুজ। তাহলে আমাকে বলো তো ভূমিটা কত হবে, ভূমিটা অবশ্যই হবে √3, কত হবে √3। তাহলে আমরা যদি cos a লিখি, cos a লিখলে অবশ্যই আমাকে কি লেখা লাগবে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে আছে √3 ডিভাইডেড বাই কত আসতেছে 1। ওকে, আচ্ছা সিমিলারলি এখন আমার কি করতে হবে sin b, sin b টা বের করতে হবে। sin b আসবে এই ত্রিভুজটা থেকে, মানে b কোণ আছে এরকম ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √3। তাহলে আমরা যদি এটার লম্বটা বের করি, লম্বটা বের করলে কত আসবে √2, ঠিক আছে। তাহলে আমরা যদি sin b এর মানটা বের করি, ঠিক আছে sin b হচ্ছে কি
লম্ব বাই অতিভুজ, দ্যাট মিনস √2 ডিভাইডেড বাই কত √3, ঠিক আছে? এই দুটাকে যোগ করলে যেটা হবে ওইটা এরকম একটা আনসার হবে, বুঝতে পারছো? তো প্রশ্নটা আসলে গেস করে তৈরি করো, আমি জানি না এখানে কি ছিল প্রিন্টিং মিস্টেকের কারণে। আচ্ছা, তারপরে তোমাকে কি বের করতে বলছে? 78 নাম্বার প্রশ্নে বলতেছে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান সমান 4 হলে sec থিটার মানটা কত? 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান সমান কত? 4। তোমাকে sec থিটার মান চাইছে, কিসের মান চাইছে? sec থিটা, ওকে? আচ্ছা, এটা বের করা তেমন একটা কঠিন কাজ না, কারণ হচ্ছে sec থিটা কেমনে আনে বলো তো? sec থিটা আসে কোথা থেকে? sec এর সাথে সম্পর্ক কার আছে? tan, কারণ আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয়? 1, ওকে? তা আমরা sec আনি বা tan আনি কোনো সমস্যা নেই, ওকে? তো এখন আমি কি করলাম, এই উভয় পাশটাকে cos দিয়ে ভাগ করে দিলাম। কেন cos দিয়ে ভাগ করব? দেখো, cos দিয়ে ভাগ করলে সুবিধাটা কি? এই sin স্কয়ারকে যদি আমরা cos স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে এটা কিসে চলে যায়? tan স্কয়ার থিটায় চলে যায়, তাই না? sin স্কয়ারকে যদি cos স্কয়ার দিয়ে ভাগ করি কি হয়ে যাবে? tan স্কয়ার। এখানে 3 আছে, cos স্কয়ার আছে, cos স্কয়ারকে যদি cos স্কয়ার দিয়ে ভাগ করি কি হয়ে যাবে? 1। আর এখানে একটা 4 আছে, 4 কে যদি আমরা cos স্কয়ার দিয়ে ভাগ করি, 4 বাই cos স্কয়ার কি লেখা যায় বলো তো? sec স্কয়ার থিটা, কারণ আমরা জানি যে 1 বাই cos স্কয়ার থিটা মানে কি? sec স্কয়ার থিটা। তো প্রশ্নে আমার কাছে কিসের মান চাইছে? sec থিটার মান। তাহলে আমরা tan স্কয়ারটাকে রাখবো না, আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান কত? 1। তাহলে আমরা tan স্কয়ার থিটা সমান সমান কি লিখতে পারি? sec স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে? আর 4 sec স্কয়ারটাকে আমি কি করলাম? এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা হয়ে গেল কত? -4 sec স্কয়ার থিটা। ডান দিকটা কত হয়ে গেছে? 0, ওকে? তাহলে এখন এখানে কি দাঁড়াইতেছে? 7 sec স্কয়ার থিটা মাইনাস 7 প্লাস 3 মাইনাস 4 sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 0। এখানে 7টা sec স্কয়ার থিটা, এখানে 4টা sec স্কয়ার থিটা, বিয়োগ করলে কত আসে বলো তো? 3 sec স্কয়ার থিটা। আর -7 প্লাস 3 কত হয়ে যাবে বলো তো? -4 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে আমাদের 3 sec স্কয়ার থিটা সমান সমান কি দাঁড়ায়? 4। দ্যাট মিন্স sec স্কয়ার থিটা সমান সমান কত দাঁড়ায়? 4/3। sec থিটা সমান সমান কি দাঁড়ায়? 2 ডিভাইডেড বাই কত? √3। sec থিটার মানটা আমাদের আসতেছে কত? 2 ডিভাইডেড বাই √3। 2 ডিভাইডেড বাই √3 টা কয় নাম্বার অপশন আছে? এ নাম্বার অপশনে আছে, ওকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন আমরা লাস্টের দুইটাতে চলে আসছি। 79 নাম্বার প্রশ্ন তোমাকে কি বের করতে বলছে? সমাধান সেট 3x - 2 গ্রেটার দেন 2x মাইনাস কত? 1। এটা সমাধান সেট কত হবে? তো তুমি কি করবা? সোজা জিনিস, তুমি 2x টাকে পাশে নিয়ে আসো, 3x থেকে 2x গেলে কত আসে? x -2 টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে এটা কি হয়ে যাবে? +2। 2 থেকে যদি 1 চলে যায় কত থাকে? 1। এটার মানে হচ্ছে x এর মানটা 1 থেকে বড়। 1 থেকে বড়টাকে কিভাবে প্রকাশ করে বলো তো? 1 থেকে ইনফিনিটি। 1 থেকে বড় মানে কি? 1 এর বড় কি আছে? ইনফিনিটিটা। তাহলে 1 থেকে ইনফিনিটি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে 1 এর কি সমান বলছে? যদি আমাকে সমান বলতো তাহলে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতাম, সমান না যেহেতু আমরা কি ইউজ করছি? ফার্স্ট ব্র্যাকেট। আর ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা লাগে। 80 নাম্বার লাস্টের এমসিকিউতে তোমাকে বলা হয়েছে 2x স্কয়ার 2y স্কয়ার প্লাস 6x প্লাস 10y মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? 0। এই বৃত্তের কি বের করতে বলছে? ব্যাসার্ধ। কি বের করতে বলছে? ব্যাসার্ধ। প্রথমত ব্যাসার্ধ বের করতে হওয়ার সূত্রটা কি ছিল? √g স্কয়ার f স্কয়ার মাইনাস c। তাহলে আমাদের g f c এগুলোর মানগুলো জানা লাগবে। তো g f c এর মান যদি জানা লাগে তাহলে এই দুইটাকে দৌড়াইতে হবে। এই দুইটাকে আমরা দৌড়ানোর জন্য আমরা কি করে দিব? 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে x স্কয়ার y স্কয়ার এটা হয়ে যাবে 3x, এটা হয়ে যাবে কত? 5y মাইনাস কত হয়ে যাবে? হাফ ইজ ইকুয়াল টু কত? 0। আচ্ছা, তা আমাদের বৃত্তের সমীকরণটা কি ছিল? x স্কয়ার y স্কয়ার 2gx 2fy প্লাস c ইজ ইকুয়াল টু কত ছিল? 0। তাহলে আমরা যদি তাকাই, আমরা 2gx সমান সমান কি লিখতে পারি? 3x। দ্যাট মিন্স 2g সমান সমান 3, তাহলে g এর মানটা কত আসে? 3/2। সিমিলারলি 2fy সমান সমান যদি আমরা 5 লিখি, মানে 2fy সমান সমান যদি 5y লিখি, y কাটা গেল, তাহলে f এর মানটা কি দাঁড়ায়? 5/2। আর আমরা এখানে দেখতেছি c এর মানটা কত আসে? -1/2। c কত আসে? -1/2। তুমি জাস্ট এখানে মানটাকে বসাই দিলেই তোমার ব্যাসার্ধটা বের হয়ে যাবে। এখানে কি আছে? 3/2 স্কয়ার 5/2 স্কয়ার, আর c এর মানটা আছে -1/2। সূত্রে -3 ছিল, এটা কত হয়ে যাবে? +1/2। এটাকে মানটাকে বের করলে তোমার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে, ঠিক আছে? এটা কত? 80 বি। তার মানে আমাদের আনসারটা কত আসবে? ব্যাসার্ধ আসবে কত একক? 3 একক, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।